ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ভিশন এডুকেশনে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করব এবং সেগুলো কোন পরীক্ষার জন্য, আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, তোমার ডাব্লিউবিপি, তোমার কেপি, এসএসসি জিডি, এছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, যে সমস্ত পরীক্ষাগুলোতে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আসে, মানে ম্যাক্সিমাম পরীক্ষাতেই, আমাদের সব পরীক্ষাতেই এই টপিকটা থেকে কোশ্চেন আসে, যে ওই পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের কাছে এই কোশ্চেনগুলো। ওকে, তো এবার আমি ফার্স্ট যে কোশ্চেনটা আলোচনা করব, সেই কোশ্চেনটা কি রয়েছে, 2022 সালে মেয়েদের হকি বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করেছে? প্রথমত হকি বিশ্বকাপ আমাদের যদি বলা হয় তাহলে কোন দেশ জয়লাভ করেছে, মনে রাখবে নেদারল্যান্ড। এবং নেদারল্যান্ড হলো মেয়েদের মধ্যে সবচেয়ে বেশিবার হকি বিশ্বকাপ জয়লাভ করেছে। আর মনে রাখবে রানার্স টিম কারা ছিল, মনে রাখবে 2022-এ আর্জেন্টিনা। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রেখো যে 2026-এ এই খেলাটা কোথায় হবে, যদি বলা হয় মেয়েদের বিশ্বকাপ হকি, এটা আমি নেক্সট কোশ্চেনে আলোচনা করব। এবার আমরা সেকেন্ড কোশ্চেন আলোচনা করব। সেকেন্ড কোশ্চেনটা কি রয়েছে দেখো, 2026 সালে হকি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? তো দেখো অলরেডি 2022-এ অনুষ্ঠিত হয়েছে। দেখো 2022-এ ওমেন্স যে হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে, আর মেন্স যদি বলে এটা 23-এ হয়েছে। অ্যাকচুয়ালি এটা 22-এ হয়নি, কিন্তু এটা 23-এ হয়েছে। আর এর পরে মানে ছেলেদেরটা এবং মেয়েদেরটা উভয়েরই কবে হবে, মনে রাখবে 2026-এ অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো ছেলেদেরটা আমাদের 2023-এ কোথায় হয়েছিল, ভারতে হয়েছে, ওড়িশাতে হয়েছিল। এবার কোশ্চেনটা হচ্ছে 26-এ কোথায় হবে, এবং 26-এ পুরুষদের এবং মহিলাদের দুটোই কোথায় অনুষ্ঠিত হবে, মনে রাখবে কোন অপশনটা আনসার হবে, ডি, অর্থাৎ এ এবং সি উভয়, অর্থাৎ বেলজিয়ামে হবে আর নেদারল্যান্ডে এটা অনুষ্ঠিত হবে। ওকে, কোন দুটি দেশ, একটা হলো বেলজিয়াম, আরেকটা হচ্ছে তোমার নেদারল্যান্ড। এই দুটো দেশে পুরুষদের এবং মহিলাদের যে 2026-এর হকি বিশ্বকাপ এটা অনুষ্ঠিত হবে। ওকে, এবার আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি কোশ্চেনটা দিয়েছে, রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? এই কোশ্চেনটা আমাদের প্রিভিয়াস এক্সামে এই কোশ্চেনটা এসেছে যে রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত। এবং আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, এটা তোমার সামনে যে ধরো এসএসসির এক্সাম রয়েছে, বা তোমার অন্যান্য যে রেলের এক্সামগুলো রয়েছে, ঠিক আছে, বা তোমাদের জিডির এক্সাম হবে বা পুলিশের এক্সাম হবে, সেই পরীক্ষাগুলোর জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি, রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? প্রথমত রানী রামপাল ইনি হলেন ভারতের একজন হকি প্লেয়ার। ঠিক আছে, কোন খেলা, হকি খেলার সঙ্গে যুক্ত, হরিয়ানার একজন মেয়ে। এবং ইনি ভারতবর্ষের দুটো গুরুত্বপূর্ণ পুরস্কারও পেয়েছে। একটাকে আমরা বলি খেলরত্ন পুরস্কার। এই খেলরত্ন পুরস্কার মনে রাখবে ইনি কবে পেয়েছে, 2020 সালে পেয়েছেন। ঠিক আছে, আর কি পুরস্কার পেয়েছে, পদ্ম সম্মান মানে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। কবে, সেম ইয়ারে 2020-তে। তো খেলরত্ন হলো ভারতবর্ষের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার। তো এই পুরস্কারটা কবে চালু হয়েছিল, মনে রাখবে 91-92-তে এটা তোমার স্টার্ট হয়। আর শুরুতে এটার কি নাম ছিল, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এবং পরবর্তীকালে মানে 2021 সালে, এটা আমাদের একটা পরীক্ষার কোশ্চেন, সিএইচএসএল এর কোশ্চেন, যে কত সালে তোমার খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন, এখন হয়ে গিয়েছে কার নামে, ভারতের একজন হকি প্লেয়ার ধ্যানচাঁদের নামে এই পুরস্কারটার নাম দেওয়া হয়েছে, অর্থাৎ ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। কবে নামটার পরিবর্তন হয়েছে, 2021 সালে। ওকে, আর রানী রামপাল কবে পেয়েছে এই পুরস্কারটা, 2020-তে তিনি এই পুরস্কারটা পেয়েছেন। আর ইনি কোন খেলা, হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, এটাও আমাদের পরীক্ষার কোশ্চেন, যে মারাদোনা
কোন দেশের একজন ফুটবলার? মারাদোনা কোন দেশের একজন ফুটবলার? মনে রাখবে আর্জেন্টিনার একজন ফুটবলার, এবং যিনি 1986-এ তার নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপও জয়লাভ করেছেন। তাহলে কোন দেশে? আর্জেন্টিনার ইনি একজন ফুটবলার। পরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা কি বলেছে? কত সালে সাধারণ বাজেট এবং রেল বাজেটকে মিশিয়ে দেওয়া হয়েছে? ভালো করে দেখো, প্রথমত আমাদের একদম যখন বাজেট শুরু হয়, প্রথমত রেল বাজেট 1924 সালে এই জেনারেল বাজেট আর রেল বাজেট দুটোকে আলাদা করা হয়, সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়। কবে? 1924। তো এই 1924 সালে এই রেল বাজেট যখন সাধারণ বাজেট থেকে আলাদা হয়ে যায়, এটা দীর্ঘদিন ধরে এইভাবেই এই বাজেট প্রকাশ করা হতো, বা বলতে পারো বাজেট ঘোষণা করা হতো। কিন্তু 2015 সালে একটা কমিটি, বিবেক দেবরায় কমিটি, যারা কিনা 2015 সালে সুপারিশ করে যে কিনা এই রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। কোন কমিটি? বললাম বিবেক দেবরায় কমিটি। কি ঘোষণা করে? রেল বাজেটকে এই বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। এবং সরকার 2016 সালে, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট 2016 সালে সেপ্টেম্বর মাসে তারাও অ্যানাউন্সমেন্ট করে যে রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এবং 2017 সালে যে 2017-18 এই যে আর্থিক বাজেট যেটা ঘোষণা করা হয়, সেই বাজেটকে রেল বাজেটের সঙ্গে, মানে এই সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে যুক্ত করে তোমার এটা ঘোষণা করা হয়েছিল। কবে? 17-18-তে। তাহলে 15-তে কমিটি সুপারিশ করে, 16-তে সরকার মানে ঘোষণা করে, আর 17-18 আর্থিক বাজেটে তোমার রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। আর 24-এ কি হয়েছিল? সাধারণ বাজেট আর রেল বাজেট আলাদা হয়েছিল। তাহলে এবার কোশ্চেন হতে পারে, তাহলে এখানকার আনসার কোনটা হবে? মনে রাখবে 2017 আমাদের কোশ্চেনের আনসারটা ধরেছি। ওকে, এবার আসি নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, রাফায়েল নাদাল কোন খেলার সঙ্গে যুক্ত? প্রথমত রাফায়েল নাদাল একজন ইন্টারন্যাশনাল লন টেনিস প্লেয়ার। তাহলে এখানে আমাদের কোন কোশ্চেনটার উত্তর কি হবে? আমাদের কোশ্চেনের উত্তর হবে এটা, কি? লন টেনিস। রাফায়েল নাদাল কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস। এবং রাফায়েল নাদাল মনে রাখবে কোন দেশের একজন খেলোয়াড়? স্পেনের। ঠিক আছে, স্পেনের একজন লন টেনিস প্লেয়ার। এবার কোশ্চেন হতে পারে ইনি কতগুলো গ্র্যান্ড স্লাম জিতেছেন? তো মনে রাখবে ইনি 22খানা গ্র্যান্ড স্লামের মালিক। কতগুলো? 22খানা। তাহলে এবার কোশ্চেন হতে পারে এই গ্র্যান্ড স্লামটা কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে মনে রাখবে লন টেনিসের সঙ্গে যুক্ত। আর কি কোশ্চেন হতে পারে? যে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিককে? দেখো সেম, অর্থাৎ হাইয়েস্ট গ্র্যান্ড স্লাম যদি বলি পেয়েছে 24খানা। একজন পুরুষদের মধ্যেও একজন আছে, একজন মহিলাদের মধ্যেও একজন রয়েছে। তো পুরুষদের মধ্যে কে আছে? নোভাক জকোভিচ, ইনি কোন দেশের? সার্বিয়ার একজন লন টেনিস প্লেয়ার। আর মেয়েদের মধ্যে যদি বলা হয়, কে রয়েছে? মার্গারেট কোর্ট। মেয়েদের মধ্যে যদি বলা হয় মার্গারেট কোর্ট, ইনি অস্ট্রেলিয়ার একজন লন টেনিস প্লেয়ার। মার্গারেট কোর্ট ইনি কে? অস্ট্রেলিয়ার একজন লন টেনিস প্লেয়ার। কি নাম? মার্গারেট কোর্ট, যিনি 24খানা গ্র্যান্ড স্লাম জিতেছেন। ওকে, আর মার্গারেট কোর্টের পরে 24টার পরে 23টা যদি বলা হয় কে পেয়েছে? সেরেনা উইলিয়ামস। আর ছেলেদের মধ্যে নোভাক জকোভিচের পর, মানে 24টার নিচে যদি আমরা বলি, সেকেন্ড পজিশনে রয়েছে নাদাল। কতগুলো পেয়েছে বললাম? 22খানা গ্র্যান্ড স্লাম জিতেছে। ওকে, আর এগুলো কোন খেলা? 4টে বিখ্যাত লন টেনিস টুর্নামেন্ট হয়। কি কি? একটা হলো অস্ট্রেলিয়ান ওপেন, একটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান ওপেন,
সেকেন্ড হলো ফ্রেঞ্চ ওপেন, থার্ড হলো উইম্বলডন, অ্যান্ড ফোর্থ হলো ইউএস ওপেন। বছরে এই 4টে বড় লন টেনিস টুর্নামেন্ট হয়, যেগুলোকে আমরা গ্র্যান্ড স্লাম, বা যারা জেতে তারা গ্র্যান্ড স্লাম যেগুলো পেয়েছে সেটাই আমরা বলে থাকি এখানে। ওকে, কি কি বললাম? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন। যেমন অস্ট্রেলিয়ান ওপেন কবে চালু হয়েছে? 1905। ফ্রেঞ্চ ওপেন 1891, উইম্বলডন 1877, আর ইউএস ওপেন 1881। এখান থেকে একটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে এই 4টের মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট কোনটা, তাহলে সাল দেখে বলা যেতেই পারে এইটা, অর্থাৎ উইম্বলডন বা লন্ডন ওপেন, এটা হলো সবচেয়ে ওল্ডেস্ট। ওকে, এরকম কোশ্চেন হয়। এগুলো কোন কোর্টে খেলা হয় এগুলো আমরা আগামী দিনে আলোচনায় করব তোমাদের সঙ্গে, ধীরে ধীরে হবে কোশ্চেন অনুযায়ী। ওকে, পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালকের নাম কি? এটা আমাদের বহু পরীক্ষার কোশ্চেন, ক্লার্কশিপে এসেছে বা গ্রুপ ডি পরীক্ষাগুলোতে এসেছে। কি বলেছে? পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালকের নাম কি? প্রথমত পথের পাঁচালী একটা বই, কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর এই পথের পাঁচালী এটাকে নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছে, তো সেই সিনেমায় সঙ্গীত পরিবেশন কে করেছেন? মনে রাখবে, রবি শঙ্কর। আর এই সিনেমার ডিরেক্টর কে ছিলেন? পরিচালক কে ছিল? সত্যজিৎ রায় এই সিনেমার পরিচালক ছিল। ওকে, তাহলে আমাদের যদি কোশ্চেন বলে তাহলে এই সিনেমার মিউজিক ডিরেক্টর কে ছিল? পণ্ডিত রবি শঙ্কর। এবার এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে পণ্ডিত রবি শঙ্কর মানে ভারত থেকে প্রথম যদি বলা হয় গ্র্যামি পুরস্কার কে পেয়েছে বা গ্র্যামি পুরস্কার কে জিতেছে, তাহলে মনে রাখবে পণ্ডিত রবি শঙ্কর প্রথম গ্র্যামি পুরস্কার বিজেতা। কবে জিতেছিলেন? 1968 সালে প্রথম গ্র্যামি পুরস্কার জয়লাভ করেন। আর এই গ্র্যামি পুরস্কার বিশ্বের মধ্যে সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কার, মানে পৃথিবীর মধ্যে সঙ্গীতের যত পুরস্কার আছে তার মধ্যে সবচেয়ে বড় যদি বলা হয় গ্র্যামি, যেটাই ভারত থেকে প্রথম কে জিতেছে? পণ্ডিত রবি শঙ্কর 1968। আর গ্র্যামি কোন দেশ থেকে দেওয়া হয়? ইউএসএ থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। যেমন আমরা সিনেমার যদি বলি অস্কার, মিউজিকের বলি গ্র্যামি। তো অস্কার কবে চালু হয়েছে? অস্কার পুরস্কার যদি বলা হয়, অস্কার পুরস্কার কবে চালু হয়েছে? 1929। এটাও কোথা থেকে? ইউএসএ থেকে দেওয়া হয়। আর এটাও সিনেমার সবচেয়ে বড়। যাই হোক, এই সিনেমার তাহলে পরিচালক কে? সত্যজিৎ রায়। আর মিউজিক ডিরেক্টর যেহেতু বলেছে, তাহলে আমাদের কোশ্চেনের আনসার আসবে রবি শঙ্কর। নেক্সট কোশ্চেনটা দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেনটা হলো ভারতবর্ষে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম মুখ্য নির্বাচন কমিশনার অপশনগুলো দেখো, টি স্বামীনাথন, সুকুমার সেন, সুশীল চন্দ্র, আর জ্ঞানেশ কুমার। তাহলে এটা হলো বর্তমানে আছেন, মানে এখন যদি বলা হয় কে রয়েছেন প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার, ইনি হলেন জ্ঞানেশ কুমার। ঠিক আছে, তাহলে ভারতের যে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন যে কমিশন বা ইসিআই, এটা কবে তৈরি হয়েছে? 1950 সালে 25শে জানুয়ারি। 1950-এর 25শে জানুয়ারি ইলেকশন কমিশন প্রতিষ্ঠিত হয়। আর এই ইলেকশন কমিশন 1950-এ 25শে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়। আর এই কারণে এই 25শে জানুয়ারি দিনটাকে আমরা কি দিন বলি? মনে রাখবে, ন্যাশনাল ভোটার্স ডে বলা হয়ে থাকে। কি দিবস বললাম? ন্যাশনাল ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডে যেটা সেলিব্রেট করা হয় কত তারিখ? 25শে জানুয়ারি। আবার এই 25শে জানুয়ারি এই ভোটার্স ডে বাদ দিয়েও আরেকটা দিবস আমরা পালন করি, তাহলে সেটা কি দিবস? মনে রাখবে, ন্যাশনাল ট্যুরিজম ডে।
ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করি? 25শে জানুয়ারি। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, যদি ন্যাশনাল ট্যুরিজম ডে 25শে জানুয়ারি আমরা সেলিব্রেট করি, তাহলে ইন্টারন্যাশনালটা কবে? মনে রাখবে 27 সেপ্টেম্বর, অর্থাৎ 27শে সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যটন দিবস সেলিব্রেট করা হয়। এবার আমাদের কোশ্চেনটা কি ছিল? প্রথম ইলেকশন কমিশনার ভারতবর্ষে, অর্থাৎ নির্বাচন কমিশনার কে ছিলেন? মনে রাখবে সুকুমার সেন। ইনি হলেন আমাদের দেশে প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিলেন। আর বর্তমানে কে আছেন? ইনি রয়েছেন জ্ঞানেশ কুমার। আর কবে তৈরি হয়েছে বললাম, আর বিষয়গুলো তো আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই যে কোশ্চেনগুলো আমরা বা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, এই কোশ্চেনগুলো পূর্ববর্তী বা কোনো পরীক্ষায় এসেছে, মানে প্রিভিয়াস কোনো এক্সামে এই কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলো আমি এখানে সলভ করছি এবং সেগুলো নিয়ে আলোচনা করছি ডিটেলসে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই কমেন্ট করবে বুঝতে পারছো কিনা, বা যদি কিছু তোমাদের কোশ্চেন থাকে তাহলে ওখানে লিখবে, তো অবশ্যই তার উত্তর আমরা এখান থেকে দেব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিবের নাম কি? অর্থাৎ আমাদের রাজ্যে প্রথম মহিলা মুখ্য সচিব, যেমন আমাদের রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি হলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তাহলে এটা হচ্ছে প্রথম মহিলা মুখ্য সচিব। তাহলে আমাদের যদি কোশ্চেন করে প্রথম মহিলা চিফ সেক্রেটারি যদি বলা হয়, কে রয়েছেন? যিনি এখনই রয়েছে বর্তমানে প্রেজেন্ট যদি বলি, ইনি নন্দিনী চক্রবর্তী। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে মুখ্য সচিবের দায়িত্ব নিয়েছেন ফার্স্ট কোন মহিলা। কি নাম? নন্দিনী চক্রবর্তী। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? প্রথমত নীতি আয়োগ, এটার আগে কি ছিল? মানে আজকে যেটা নীতি আয়োগ হয়েছে, পূর্বে সেটা ছিল প্ল্যানিং কমিশন। তো সেই প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ যেটা তৈরি করা হয়েছে। ওকে, তো নীতি আয়োগ কবে তৈরি হয়েছে? 2015 সালে এটা তৈরি হয়, মানে প্ল্যানিং কমিশনের পরিবর্তে এটা তৈরি হয়েছে। এবার যদি কোশ্চেন হয়, এই যে নীতি আয়োগ, এদের চেয়ারম্যান কে হয়? এই যে অর্গানাইজেশন মানে নীতি আয়োগ, এদের চেয়ারম্যান কে হবে? তো সবসময় মনে রাখবে এদের চেয়ারম্যান কে হয়? এদের চেয়ারম্যান হবে প্রাইম মিনিস্টার। আর এদের ভাইস চেয়ারম্যান যিনি হয়, ভাইস চেয়ারম্যান কে? এটা চেঞ্জ হয়। তো এই মুহূর্তে কে রয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান? সুমন বেরি, ইনি হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান। কি নাম? সুমন বেরি। ওকে, তো এবার যদি কোশ্চেনে বলা হয়, তাহলে চেয়ারম্যান বললে আমরা তো বলতেই পারবো প্রাইম মিনিস্টার, আর ভাইস চেয়ারম্যান তো বললাম। আর এটা কার পরিবর্তে তৈরি হয়েছে? প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের পরিবর্তে এই অর্গানাইজেশনটা তৈরি হয় 2015 সালে। এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে, এই নীতি, এটা অনেক পরীক্ষার কোশ্চেন। নীতি আয়োগ, এই যে শব্দটা বলছি নীতি আয়োগ কথাটা বলে, এই নীতির পুরো নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, আমি কিন্তু দেখব যে নীতি শব্দ বা নীতি যে শর্ট ফর্মটা রয়েছে, এটার ফুল ফর্ম কি হবে বা এর পুরো নামটা কি হবে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, খুব ভালো করে দেখো ছবিটা। আশা করি ভবিষ্যতে তোমাদেরকেও এখানে আমরা দেখতে পাবো এই ধরনের ছবিতে। তো তোমরা অবশ্যই যোগাযোগ করো। এখানে আমাদের কতজন দেখতে পাচ্ছ? 67 যারা কিনা 2025-এর যে জিডির এক্সামটা হয়েছে, তো আমাদের ইনস্টিটিউট থেকে অর্থাৎ ভিশন ইনস্টিটিউট থেকে কতজন পেয়েছে দেখতে পাচ্ছ এখানে? 67 জন যারা কিনা জিডিতে সিলেক্ট হয়েছে, তাদের ছবিগুলো দেখতে পাচ্ছ। ওকে, অর্গানাইজেশনটার নামও দেখতে পাচ্ছ। অবশ্যই যদি তোমাদের মনে হয়
যে তোমরাও আগামী দিনে জিডিতে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করবে এবং আমাদের যে নাম্বার, সেই নাম্বারও আমি তোমাকে এখান থেকে বলে দেবো, যে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদেরকে বিভিন্ন ইনফরমেশন এখান থেকে দেয়া হবে চাকরি সংক্রান্ত। ওকে, আচ্ছা, এবার ভালো করে দেখো, এখানে কটা ইয়ারের ছবি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো ইয়ারগুলো কত, এখানে দেখো রয়েছে 2000, যেমন 24, এটাও 24-এ, এটা কবে 23, এটা হলো লেটেস্ট 2025, ঠিক আছে। আর কত 2023-এ, 2022-এ, 2020-তে ছবিগুলো দেখতে পাচ্ছ। তার মানে কতজন এখান থেকে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। তো যদি তোমাদের মনে হয় আগামী দিনে তোমরাও জিডি বা পুলিশের বা অন্যান্য কোনো পরীক্ষাতে জন্য প্রিপারেশন নিতে চাও বা চাকরি পেতে চাও, তাহলে অবশ্যই এই দুটি নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। তো যেখান থেকে তোমাদেরকে পুরো ইনফরমেশন গুলো এখান থেকে দিয়ে দেওয়া হবে, বোঝা গেছে। এগুলো হলো আমাদের 2000 কয়েকটা বছরে সাকসেসের যে রেকর্ড, সেগুলো এখানে রয়েছে। আশা করি ছবিগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং দেখো এখানে আমাদের লাস্ট 5 বছরে কতজন সফল হয়েছে দেখতে পাচ্ছ। যোগাযোগের নাম্বারগুলো দেখে নাও, কি কি রয়েছে। 6297763119, আরেকটা হচ্ছে 9002015438। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবার আমরা আসি নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে, যে রাজ্যসভার বর্তমান চেয়ারম্যানের নাম কি। দেখো, রাজ্যসভা আর লোকসভা মানে পার্লামেন্টে দুটো হাউস, আপার হাউস লোয়ার হাউস আমরা বলি, রাজ্যসভা লোকসভা। তো সেই রাজ্যসভার চেয়ারম্যান কে হয়, যিনি আমাদের দেশের উপরাষ্ট্রপতি হবেন, তিনি তোমার রাজ্যসভার চেয়ারম্যান হন। তাহলে এই মুহূর্তে আমাদের দেশের উপরাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিয়েছে কিছুদিন আগে, মনে রাখবে, সিপি রাধাকৃষ্ণন। তো তিনিই তাহলে রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা দিয়েছে রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে রয়েছে, মনে রাখবে সিপি রাধাকৃষ্ণন। আগে ছিল জগদীপ ধনখড়, তিনি রিজাইন দেন, তারপরে ইনি ভাইস প্রেসিডেন্ট হন আর তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন। তাহলে ইনি কে, মনে রাখবে ইনি হলেন ডেপুটি চেয়ারম্যান, ইনি হলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে। আরেকটা নাম তোমরা দেখতে পাচ্ছ, যে নামটা কি, প্রমোদ চন্দ্র মোদী। ইনি কে, মনে রাখবে ইনি রাজ্যসভার বর্তমান সেক্রেটারি। কি বললাম, রাজ্যসভার বর্তমান সেক্রেটারি পোস্টে রয়েছে, কি নাম, প্রমোদ চন্দ্র মোদী। তাহলে চারটে নাম, চারজনের বিষয়ে এখানে আমরা আলোচনা করলাম। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 পুরাতন শিক্ষা কাঠামো অর্থাৎ 10+2 পরিবর্তন করে নতুন কোন নতুন কাঠামো তৈরি করেছে। মানে আগে যে আমাদের ছিল 10+2, এটাকে তুলে দিয়ে নতুন একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, একটা কাঠামো তৈরি করা। সেই কাঠামোটা কি, মনে রাখবে এটা, অর্থাৎ 5+3+3+4, ঠিক আছে। তাহলে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে এই প্রস্তাবটা রাখা হয়েছে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, সংবিধান দিবস কত তারিখে পালন করা হয়। দেখো, সংবিধান দিবস এখানে 4টে ডেট দিয়েছে, 26শে জানুয়ারি, 26শে নভেম্বর, 15ই আগস্ট, 24শে জানুয়ারি। এবং এগুলো আমরা আলোচনা করব ধীরে ধীরে। প্রথমত সংবিধান দিবস, তাহলে যেদিন আমাদের দেশের সংবিধান গ্রহণ করা হয়, অর্থাৎ 1949-এ 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়। আর এই 26শে নভেম্বরের দিনটাকে আমরা কি বলি, সংবিধান দিবস। তাহলে এখানে আনসারটা কবে, এটা হবে। এবার কোশ্চেন,
এই 26শে নভেম্বরের দিনটাতে আমরা আরেকটা দিবস পালন করি। এটা গুরুত্বপূর্ণ। কি কারণে? ভালো করে শোনো। হোয়াইট রেভলিউশনের নাম তোমরা শুনেছো। হোয়াইট রেভলিউশনের সঙ্গে কে যুক্ত ছিল? ভার্গিস কুরিয়ান। এই ভার্গিস কুরিয়ানের জন্মদিন হলো কত তারিখ? 26শে নভেম্বর। ওই জন্য এই দিনটাতে আমরা আরেকটা দিবস পালন করি। সেটা কি দিবস? ন্যাশনাল মিল্ক ডে। কি দিবস? ন্যাশনাল মিল্ক ডে। কার জন্মদিন? ভার্গিস কুরিয়ানের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে আমরা সেলিব্রেট করি। এছাড়াও সংবিধান দিবসও পালন করি। আর 26শে জানুয়ারি, এটা তো তোমরা জানো, যেদিন সংবিধান কার্যকর হয়। কি দিবস? আচ্ছা, 15ই আগস্ট, এটাও তোমরা জানো, স্বাধীনতা দিবস। ঠিক এর আগের দিন, তাহলে 14ই আগস্ট কি দিবস হতে পারে? 14ই আগস্ট মনে রাখবে, পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ দিবস পালন হয়। সেটা কি দিবস? কন্যাশ্রী দিবস। কত তারিখ? 14ই আগস্ট। কি দিবস? কন্যাশ্রী ডে আমরা পালন করি। আর 24শে জানুয়ারি আরেকটা দিবস পালন হয়। সেই দিবসটা কি? মনে রাখবে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। গার্ল চাইল্ড ডে এই দিবসটাকে পালন করা হয় কত তারিখ? 24শে জানুয়ারি। ওকে, আজকে কিন্তু অনেকগুলো দিবস আমরা আলোচনা করলাম। প্রায় 7-8টা দিবস আলোচনা হয়ে গেছে কোশ্চেনের সঙ্গে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। জম্মু কাশ্মীর রাজ্যটি কত সালে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে? তাহলে আগে রাজ্য ছিল, 370 আর্টিকেল ছিল, সেটা তুলে নেওয়া হয়। তারপর জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভেঙে একটা জম্মু কাশ্মীর, একটা লাদাখ, দুটো ইউটি তৈরি করা হয়েছে। বাট কোশ্চেনটা হচ্ছে কত সালে? তাহলে মনে রাখবে 2019 সালে কত তারিখ? 31শে অক্টোবর। 2019 সালের 31শে অক্টোবর এই দিনে জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভেঙে দেওয়া হয়। এবার কোশ্চেন হতে পারে, এই যে 31শে অক্টোবর, এটা একটা বিশেষ দিন। কার জন্মদিন? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, যিনি আমাদের দেশে প্রথম ডেপুটি পিএম হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ওকে, এবং যার নামে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি মানে কার মূর্তি এখানে রয়েছে? বল্লভভাই প্যাটেলের। তো সেই বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর, যে দিনটাকে আমরা কি দিবস পালন করি? মনে রাখবে, ন্যাশনাল ইউনিটি ডে। ন্যাশনাল ইউনিটি ডে 31শে অক্টোবর এটা আমাদের পালন করা হয়। আর এই দিনেই এই রাজ্যটিকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। এর ঠিক 1 বছর আগে, মানে 2018-র 31শে অক্টোবর কি হয়েছিল? গুজরাটে এই স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন করা হয়েছিল, যার হাইট কত? 182 মিটার। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রথমত সার্ক, SAARC, পুরো নামটা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কি বললাম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বহু পরীক্ষায় পাবে এই যে সি লেটারটা রয়েছে, এই সি মানেটা কি দেবে? কমিটি, কমিশন, কর্পোরেশন, কোঅপারেশন, এরকম সব অপশন দেয়। তাহলে আমাদের এখানে আনসার কি হবে বললাম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সি ফর কোঅপারেশন। তো এই সার্ক গঠন হয় কবে? 1985 সালে বাংলাদেশের ঢাকাতে এটা তৈরি করা হয় বা গঠন হয়। আর এদের সদর দপ্তর কোথায়? বাট আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে সদর দপ্তর। তাহলে সদর দপ্তর কোথায়? মনে রাখবে, কাঠমান্ডু। সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। বাট তৈরি হয়েছে কোথায়? বাংলাদেশের ঢাকা। আর কবে তৈরি হয়েছে? বললাম 85। সদস্য দেশ কারা রয়েছে? ওকে, এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে, লোহড়ী উৎসবটি ভারতের কোন রাজ্যে পালন হয়? তো মনে রাখবে, লোহড়ী উৎসব ভারতের কোন রাজ্যে? পাঞ্জাব রাজ্যে এটা পালন করা হয়। তো পাঞ্জাব রাজ্যে আরো দুটো ট্রাইবাল ডান্স
যেমন ভাংড়া এবং আরেকটা হচ্ছে গিদ্ধা, যে নৃত্য দুটি পাঞ্জাবে পারফর্ম হয়ে থাকে, ওখানকার সাধারণ নাগরিকরা বা পাঞ্জাবিরা ওটাকে পারফর্ম করে। আর এখানে উৎসব বলেছে লোহরি, এটা কোথাকার তাহলে পাঞ্জাব। আসামের কি হবে? আসামের হবে বিহু, তাই না? বিহু কি? বিহু একটা ডান্স, বিহু একটা মিউজিক, আবার বিহু একটা উৎসব। তো এখানে আসাম যদি বলি আমরা, বিহু মানে আসামে, বাট আমাদের কোশ্চেনের উত্তর কি হবে? পাঞ্জাব। ওকে, পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। ভারত থেকে প্রথম কোন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন? দেখো, ভারত থেকে অ্যাকচুয়ালি কোন মহাকাশচারী ভারত থেকে যদি বলি আমরা, এখনো পর্যন্ত আমাদের দেশ থেকে কেউ যায়নি, বাট প্রথম ভারতীয় হিসাবে যদি বলি, মানে কোন ভারতীয় যদি বলা হয়, কোন ভারতীয় প্রথম মহাকাশচারী বা কোন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন। ওকে, তার মানে আমাদের এখানে একটা জিনিস দেখো, এখানে যেটা বলা উচিত ছিল, প্রথম ভারতীয়, আচ্ছা এখানে ভারত থেকে না, আচ্ছা সরি, ভারত থেকে না করে প্রথম ভারতীয়, ওকে, প্রথম ভারতীয় কোন মহাকাশচারী, প্রথম ভারতীয় কোন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন। ওকে, কারণ ভারত থেকে এখনো পর্যন্ত কোনো মানুষ মহাকাশেও যায়নি এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনে তো যায়নি, তাহলে ভারতীয় গেছে বাট ভারত থেকে নয়। তাহলে প্রথম ভারতীয়, যদি কোশ্চেনটা হতো প্রথম ভারতীয় মহাকাশে কে গেছে, তাহলে উত্তরটা হতো রাকেশ শর্মা, যিনি কবে গিয়েছিল? 1984-তে। কিন্তু আমাদের কোশ্চেনটা হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তাহলে এবার কোশ্চেন হতে পারে দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশন, মানে দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গেছেন, সেকেন্ড ইন্ডিয়ান হিসাবে মহাকাশে গেছেন, কিন্তু প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন, তাহলে ওনার নাম কি হবে? শুভ্রাংশু শুক্লা। আর যদি তোমাদের কোশ্চেন করে প্রথম ভারতীয় মহাকাশে কে গেছেন, তাহলে উত্তর আসবে রাকেশ শর্মা। কত সালে? 84-তে। কিন্তু যদি কোশ্চেন করে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে কে গেছেন এবং দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে কে গেছেন, তাহলে উত্তর আসবে শুভ্রাংশু শুক্লা। কবে গিয়েছে? 2025 সালে গিয়েছেন। এবং তার যে মিশনটা ছিল, সেই মিশনটার নাম কি ছিল? AX4, অর্থাৎ অ্যাক্সিয়ম মিশন 4, অর্থাৎ 4 জন ব্যক্তিকে নিয়ে এটা মহাকাশে এই স্পেস স্টেশনে গিয়েছিল। তাহলে কে গিয়েছিল? উত্তরটা কি হবে? এটা। আর এই যে দুজন মহিলার কথা এখানে বলা হয়েছে, এরা কবে গেছে? ইনি গিয়েছিলেন 1997, আর ইনি গিয়েছিলেন কবে? 2006 সালে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনের উত্তর কি হবে? শুভ্রাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসাবে কোন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন, তাহলে উত্তরটা হবে এটা। নেক্সট কোশ্চেন, 2025 সালে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করেছে? দেখো, মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ প্রথমত কবে স্টার্ট হয়েছে? 1973। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। সরি, 73 হবে, 73। 1973 কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। ঠিক আছে, তাহলে ফার্স্ট মেয়েদের যদি বলা হয় ক্রিকেট বিশ্বকাপ কবে হয়েছে? 1973, ইংল্যান্ড। এবার ঘুরিয়ে কোশ্চেন হতে পারে ক্রিকেটের প্রথম বিশ্বকাপ কবে হয়েছে? কারণ ক্রিকেটের প্রথম বিশ্বকাপ ছেলেদেরটা পরে হয়েছে 75-এ। তাহলে নর্মালি যদি বলা হয় ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা ওডিআই ওয়ার্ল্ড কাপ, কবে হয়েছে? 73-এ। মানে প্রথম ক্রিকেট বিশ্বকাপ কারা খেলেছে?
মেয়েরা বা মেয়েদেরটা প্রথম হয়েছিল মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট কবে? ৭৩-এ কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। এবার কোশ্চেন আমাদের যেটা দিয়েছে যে ২০২৫ সালে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করেছে? তাহলে ২০২৫-এ মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে হয়েছে? ইন্ডিয়াতে হয়েছে, আরেকটা হয়েছে শ্রীলঙ্কা, দুটো দেশ মিলিয়ে হয়েছে। কারা জিতেছে? ইন্ডিয়া। কারা জিতেছে? ভারত জিতেছে। ওকে, আর ভারতীয় মহিলা টিমের ক্যাপ্টেন কে ছিলেন ওই বিশ্বকাপে, বা যার নেতৃত্বে ভারত বিশ্বকাপ জয়লাভ করেছে? অবশ্যই তোমরা উত্তরটা দেবে। পরেরটা কি বলেছে? ২০৩০ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তো প্রথমত কমনওয়েলথ গেমস কাদেরকে নিয়ে হয়? যে সমস্ত দেশগুলো ব্রিটিশদের অধীনে ছিল বা ব্রিটিশ কলোনিভুক্ত দেশ, তাদেরকে নিয়ে একটা খেলা হয়, যেটাই হলো কমনওয়েলথ গেমস। তো লাস্ট আমাদের ২০২২-এ হয়েছে বার্মিংহাম। ২০২৬-এ কোথায় হবে? মনে রাখবে গ্লাসগোতে হবে ২০২৬-এ। আর ২০৩০-এ কোথায় হবে? এটাই আমাদের কোশ্চেন। তো ২০৩০-এ মনে রাখবে ভারতের হবে। ভারতের কোথায়? আহমেদাবাদ শহরে। মনে থাকবে? তাহলে ২০৩০-এর কমনওয়েলথ গেমস কোথায় হবে? ভারতের আহমেদাবাদ শহরে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট এবং 100% আগামী দিনে কোনো না কোনো পরীক্ষায় আসতে চলেছে এবং আসবেও। তোমরা খুব ভালো করে এটা মাথায় রাখবে। কি বললাম? ২০৩০-এর কমনওয়েলথ গেমস কোথায় হবে? আহমেদাবাদ। আর ২৬-এরটা কোথায় হবে? গ্লাসগোতে এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? আর কমনওয়েলথ গেমস কাদেরকে নিয়ে হয়? ব্রিটিশ কলোনিভুক্ত দেশগুলোকে নিয়ে এটা শুরু হয়েছিল। কবে? ১৯৩০-এ প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয়। নেক্সট কি বলেছে? বিসি রায় ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রথমত বিসি রায়কে বিধানচন্দ্র রায়, যিনি আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন ডক্টর ছিলেন। তো তার নামে একটা খেলা, যেটা কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে, বিসি রায় ট্রফি। ওকে, খুব ইম্পর্টেন্ট, এটাও আমাদের অনেকগুলো পরীক্ষায় এসেছে। এবং মনে রাখবে এই বিসি রায়ের নাম বললে আমরা একটা দিবসের কথা বলি, ডক্টরস ডে। এটা কত তারিখে পালন করা হয় ডক্টরস ডে? মনে রাখবে 1 জুলাই। কত? 1 জুলাই তোমার পালন করা হয়, ডক্টরস ডে হিসাবে সেলিব্রেট করা হয়। ওকে, আর কার নামে? ডক্টর বিধানচন্দ্র রায়ের, যেহেতু জন্মদিন মৃত্যুদিন সেম ডেতে, আর এই দিনটাতে আমাদের সেলিব্রেট করা হয় কি? ডক্টরস ডে। কত তারিখ? 1 জুলাই। তো এই টুর্নামেন্টটাও কোন খেলা? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ওকে, তো আমার যেখানে কোশ্চেনগুলো আলোচনা করার সেগুলো সম্পূর্ণ হয়েছে এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এখান থেকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর আমি যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, যেটা আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য জিকে এর কোশ্চেন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, আর যদি তোমরা কোনো পুলিশের হোক বা জিডি বা ডিফেন্সের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই এই হেল্পলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। ওকে, সকলে ভালো থেকো। বাই, টাটা।